দেখো ওয়ানে আছে কি, যে কে দিল্লিতে সারাই-ই-আদল নামক বাজার চালু করেছিলেন, বিশেষভাবে উৎপন্ন এবং রপ্তানি দ্রব্য প্রশাসন নির্ধারিত মূল্যে বিক্রয় করার জন্য কে এটি তৈরি করেছিলেন। ঠিক আছে, অপশনসগুলো এখানে কি আছে, এতে আছে কি হচ্ছে কুতুবউদ্দিন মুবারক শাহ, বিতে আছে মোহাম্মদ বিন তুগলক, আর সিতে আছে আলাউদ্দিন খিলজি, আর ডিতে আছে শের শাহ সুরি। উত্তর হবে হচ্ছে এখানে অপশন সি আলাউদ্দিন খিলজি হবে, এ নয়, আলাউদ্দিন খিলজি হবে। এবার আলাউদ্দিন খিলজি যদি তৈরি করলেন, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে কি, এক নম্বর ছিল হচ্ছে ব্যবসা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য ছিল, দু নম্বরের উদ্দেশ্য ছিল হচ্ছে কি যাতে করে কোনো রকম জালিয়াতি না হয়, এটির একটি উদ্দেশ্য ছিল। আর বাজারটি কোথায় ছিল? বাজারটি ছিল হচ্ছে দিল্লিতে, বাজারটি ছিল হচ্ছে দিল্লিতে, ছিল জায়গার নাম ছিল হচ্ছে বদায়ুন গেট, হলো গিয়ে জায়গার নাম ছিল বদায়ুন গেট। ওকে, এই বদায়ুন গেটের কাছে এই জায়গা ছিল যার নাম হচ্ছে রাজমহল। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে বাজারটি ছিল দিল্লিতে বদায়ুন গেটের কাছে রাজমহল নামক জায়গায় এই বাজারটি ছিল, সারাই-ই-আদল এই বাজারটি। এবং এই বাজারের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে করে কোনো রকম জালিয়াতি না হয় এবং সব কিছু যেন হবে কঠোরভাবে ন্যায্য মূল্যে বিক্রি হয়, এইটা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী এখানে প্রশ্ন কি আছে, নাম্বার 2 আছে 1942 সালে নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব প্রথম ভারতে জাতীয় কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছিলেন? এ আছে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জয়প্রকাশ নারায়ণ, আর আছে বি.আর. আম্বেদকর। এর মধ্যে 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি দিয়েছিলেন, উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী। ওকে, 1942 সালে মহাত্মা গান্ধী এই প্রস্তাবটি দিয়েছিলেন। দেখো 1942 সালে 1942 সালে 8ই আগস্ট 1942 সালে 8 অগাস্ট মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের অবসানের জন্য আহ্বান জানিয়েছিলেন এবং মুম্বাইতে সর্বভারতীয় কংগ্রেসের কমিটির অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। 1942 সালে কংগ্রেসের বম্বে অধিবেশনে জওহরলাল নেহেরু ভারত ছাড়ো এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। এই প্রস্তাব উত্থাপন করেছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। 1942 সালে এটি উত্থাপন করেছিলেন কোনখানে? এটা হচ্ছে বম্বে অধিবেশনে এটি উত্থাপন তিনি এটি করেছিলেন 1942 সালে। জওহরলাল নেহেরু এই ভারত ছাড়ো প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। আর গান্ধীজি গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান বা আগস্ট ক্রান্তি ময়দানে বক্তৃতার সময় করব অথবা মরব এই ডাকটি তিনি দিয়েছিলেন। এখানে এসছে হচ্ছে অর্কদীপ দাস। হ্যাঁ, আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার সঙ্গে থাকো, দেখে যাও। হ্যাঁ, তোমাকে গুড ইভিনিং ভাই, থ্যাংক ইউ। তো আমরা আজকে এখানে আরআরবি এনটিপিসি উদ্দেশ্যে এখানে ক্লাসগুলো করছি, আমার সঙ্গে থাকো, দেখে যাও। অর্কদীপ, ওকে। তাহলে এটি উত্তর দিয়ে এটি হচ্ছে ডাক দিয়েছিলেন হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। এর সঙ্গে আমরা একটু জেনে রাখবো যে এখানে এই স্বাধীনতা আন্দোলনে গ্র্যান্ড ওল্ড লেডি যিনি হচ্ছে আসলে অরুণা আসফ আলী, যার নাম হচ্ছে গিয়ে অরুণা আসফ আলী। এই ব্যক্তি অরুণা আসফ আলী তিনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ইনি। ঠিক আছে, আর ভারত ছাড়ো এই স্লোগানটি তৈরি করেছিলেন ইউসুফ মেহের আলী, তার নাম হচ্ছে গিয়ে ইউসুফ মেহের আলী। ওকে, নামগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ইউসুফ মেহের আলী। ঠিক আছে অর্কদীপ, দেখছো? আচ্ছা, আমার সঙ্গে থাকো, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। নাম্বার 3 এখানে আমরা কি পাবো? নাম্বার 3 আছে যে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত স্মোক বোম ছুঁড়েছিলেন দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তারা কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এমন কাজ করেছিলেন? একদম ঠিক কথা, একদম ঠিক উত্তর তোমারটা। আচ্ছা, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত স্মোক বোম ছুঁড়েছিলেন দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে। ওরা কিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এমন কাজটি করেছিলেন? এ বলছে যে ট্রেড ডিসপিউট এবং পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে, বি বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টেড এগেনস্টে, সি বলছে সাইমন কমিশনের বিরুদ্ধে, বা বলছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেড এগেনস্টে। আসলে এই ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এনারা যে বোমটি ছুঁড়েছিলেন তার উদ্দেশ্য ছিল হচ্ছে ট্রেড ডিসপিউট অ্যান্ড পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে। উত্তর হবে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, অর্কদীপ ঠিক কথা, ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ, ঠিকই উত্তর তুমি দিচ্ছ। উত্তর অপশন এ ট্রেড ডিসপিউট এবং হচ্ছে পাবলিক সেফটি বিলের
বিরুদ্ধে। দেখো তো পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল যা হচ্ছে নাগরিকদের যে ইন্ডিপেন্ডেন্সি হয়, তাদের যে স্বাধীনতা হয়, ওটাকে হচ্ছে খর্ব করে দিয়েছিল। এরই প্রতিবাদে 1929 সালের 8ই এপ্রিল, 8 এপ্রিল, ওকে, 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং এবং হচ্ছে বটুকেশ্বর এই দুজন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ছুড়েছিলেন। ঠিক আছে, যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে। নাম্বার 4-এ আমরা এখানে কি পাচ্ছি? নাম্বার 4-এ আছে গিয়ে যে কে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে আল হিলাল সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন। এ বলছে মৌলানা আবুল কালাম আজাদ, বি বলছে মহাত্মা গান্ধী, সি বলছে M.A. আনসারি, আর ডি বলছে খান আব্দুল গফর খান। এখানে আনসারটা এখানে কি হবে? উত্তর দাও অর্কদীপ। জানা আছে উত্তরটি? কে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে আল হিলাল সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন? এখানে একদম ঠিক উত্তর দিয়েছে অর্কদীপ। উত্তর হবে অপশানে মৌলানা আবুল কালাম আজাদ। একদম ঠিক উত্তর অর্কদীপ, ভেরি গুড। উত্তর হচ্ছে অপশানে মৌলানা আবুল কালাম আজাদ। উত্তরটি দিয়েছে এটি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, তো আল হিলাল ছিল একটি উর্দু সাপ্তাহিক সংবাদপত্র। এটা হচ্ছে খেয়াল রাখবে, এটা ছিল উর্দু, এর ভাষা ছিল হচ্ছে উর্দু, আর এটা ছিল হচ্ছে গিয়ে সাপ্তাহিক। ঠিক আছে, উর্দু ছিল এবং হচ্ছে সাপ্তাহিক একটি পত্রিকা ছিল, যেটি চালু করেছিলেন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এবং এটি চলেছিল কোন সময় থেকে কোন সময় অবধি? এটি চলেছিল হচ্ছে 1912 সাল থেকে 1914 সাল পর্যন্ত। এই পিরিয়ডটাতে হচ্ছে এই সংবাদপত্রটি চলেছিল। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, নাম্বার 5। দেখো 5 এখানে কি আছে? আছে যে দিল্লিতে কোন মসজিদটি নির্মিত হয়েছিল বলে গণ্য করা হয়, যা কুতুব মিনারের নিকট অবস্থিত ছিল। তো দিল্লিতে কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছিল বলে গণ্য করা হয়, যা কুতুব মিনারের নিকটে অবস্থিত ছিল? ওকে, এতে এখানে আছে যে আদিনা মসজিদ, বি বলছে আচ্ছা, এতে বলছে হচ্ছে আদিনা মসজিদ, বি বলছে শাহী আটালাম মসজিদ, সি বলছে নাখোদা মসজিদ, ডি বলছে কুয়াত উল ইসলাম মসজিদ। অর্কদ্বীপ দিয়েছে এখানে আদিনা মসজিদ, বাট এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি, দ্যাট ইজ কুয়াতুল ইসলাম মসজিদ। ঠিক আছে, এটা উত্তরটা হবে হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ কুয়াতুল ইসলাম মসজিদ। 1193 সালে কুতুবউদ্দিন আইবক এই কুয়াত উল ইসলাম এই মসজিদটি তৈরি করেছিলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক, সরি। এটি তৈরি করেছিলেন 1193 সালে, যেটি হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন মসজিদ, যা কুতুব মিনার সংলগ্ন অঞ্চলে আছে। ওকে, এটি হবে অপশন ডি, কুয়াতুল ইসলাম মসজিদ। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, নাম্বার 5-এ। এখানে আমরা কি পাচ্ছি? 5-এ আছে যে পলাশির যুদ্ধে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তো পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব কে এটা আমরা প্রত্যেকে জানি আশা করি। উত্তর দাও অর্কদীপ, সঙ্গে আছো। পলাশির যুদ্ধে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? আনসার দাও অর্কদীপ। অ্যালান ক্যানিংহাম, বি বলছে রবার্ট ক্লাইভ, সি বলছে জেমস আলেকজান্ডার, আর ডি বলছে নেভিল চেম্বারলিন। এদের মধ্যে পলাশির যুদ্ধে অর্কদীপ কি বলছো? অরাইন ফার্স্ট ব্যাটেল 1191-92, সেকেন্ড অরাইন। আচ্ছা আচ্ছা, অর্কদীপ আনসার দিয়েছে হচ্ছে গিয়ে লর্ড ক্লাইভ। একদম ঠিক আনসার দিয়েছো, এটা হবে উত্তর অপশন বি হবে লর্ড ক্লাইভ, সরি এটা রবার্ট ক্লাইভ। এটা হচ্ছে এই সেনাবাহিনীর নেতৃত্ব ছিলেন হচ্ছে অপশন বি, দ্যাট ইজ হচ্ছে রবার্ট ক্লাইভ, এটি নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, দেখো 1757 সালে হয়, আমরা জানি এটি হচ্ছে পলাশির যুদ্ধ হয় 1757 সালে। এখানে হচ্ছে দিনটা হচ্ছে 23শে জুন, 23rd জুন। 1757 সালে 23শে জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ সৈন্য আর হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব, যার নাম হচ্ছে গিয়ে সিরাজদৌল্লা, তার সৈন্যদের ভেতরে হয় এই পলাশির যুদ্ধটি। আর এই যুদ্ধে হচ্ছে ক্লাইভের জয়লাভ হয় এবং ভারতে আমাদের ব্রিটিশ শাসনের সূচনা হয়। ওকে, ঠিক আছে, যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে।
ওকে, দেখো এবারে যে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কি হবে। ওকে, যে তরাইনের যুদ্ধ নিয়ে ঠিক বললাম কি না? হ্যাঁ, ওটা হচ্ছে তোমার তরাইনের ফার্স্ট ওয়ারটা হবে হচ্ছে 1191-তে, ওটা তোমার ঠিক উত্তরই ছিল ওটা, ঠিক আছে। সেই তরাইনের প্রথম ব্যাটেলটা হচ্ছে 1191টাই ওখানে সঠিক আনসার হবে। ওকে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? পরবর্তী প্রশ্ন এখানে আমরা আছে যে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কি। মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য এখানে কি হবে? দেখো, একে আছে যে একই সঙ্গে একই জমিতে দুই বা অধিক ফসলের চাষ, বিতে বলছে হচ্ছে বাণিজ্যিক ও খাদ্যশস্যের চাষ, আর সি বলছে একই জমিতে পরপর বিভিন্ন ফসলের চাষ, আর ডি বলছে যে পশুপালন এবং কৃষিকার্য একই সঙ্গে চালানো। এর মধ্যে কোনটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র কৃষি, এটা আমরা বলবো। উত্তর দাও অর্কদেব, যে মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কি হবে? এ বি সি ডি এর মধ্যে কোনটা আনসার আসবে আমাকে একটুখানি দাও আনসার। মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কি হবে? একই সঙ্গে একই জমিতে দুই বা অধিক ফসলের চাষ, নাকি বাণিজ্যিক এবং খাদ্যশস্যের চাষ, নাকি একই জমিতে পরপর বিভিন্ন ফসলের চাষ, 7 বলছো তুমি, এ বলছো, আর হচ্ছে পশুপালন এবং কৃষিকার্য একই সঙ্গে চালানো। আসলে মিশ্র কৃষি বলতে আমরা বুঝবো হচ্ছে অর্কদেব, এটা হবে উত্তর ডি, পশুপালন এবং হচ্ছে কৃষিকার্য একই সঙ্গে চালানো। পশুপালন এবং কৃষিকার্য একই সঙ্গে চালানোকে আমরা বলবো হচ্ছে মিশ্র কৃষি। আর এর মূল বিষয়গুলো কিরম হয় না, এখানে হচ্ছে খামারের জমির একটি অংশে পশু চরার জন্য সংরক্ষিত করা হয়। কৃষক ফসল বা হচ্ছে পশুজাত দ্রব্য থেকে ক্রমাগত আয় উনি পেয়ে থাকেন। আচ্ছা, এবারে মৌসুমি বেকারত্ব নিয়ে কৃষকেরা সারা বছর ব্যস্ত থাকেন। মৌসুমি বেকারত্বটা কি, মানে সিজন ওয়াইজ যে বেকারত্বটা হয়। ফসলের অধিকাংশ পশুদের জন্য, পশু খাদ্যের জন্য ব্যবহৃত হয়। এতে করে পশুদের উদ্দেশ্যে আলাদা করে কোনো খাবার কেনার কোনো প্রয়োজন এখানে হয় না, অর্থাৎ এখানে আমার অর্থ সাশ্রয় হয়। এবং পশুর জন্য এবং যে পশুর বর্জ্য পদার্থগুলো হচ্ছে জমিতে সার হিসাবে প্রয়োগ করা হয়, ঠিক আছে। এবং এর ফলে কি হয় যে গড়পড়তা যা সবার আয় হয় তার থেকে এই উপায় চাষ করলে পরে কৃষকের আয় বা লাভ অনেক বেশি হয়। এটা হচ্ছে কি মিশ্র কৃষি একটি বৈশিষ্ট্য। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী এখানে কি আছে? 8-এ আছে কোন নদী হলুদ নদী নামে পরিচিত। অপশন এতে বলছে এখানে ঠিকঠাক আনসার আসছে গ্রিন রিভলিউশন, স্বামীনাথন, হোয়াইট রিভলিউশন, ভার্গিস কুরিয়ান। বেশ 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 বেশ। আচ্ছা, 8 নম্বর এখানে কোশ্চেন এখানে কি আছে? কোন নদী হলুদ নদী নামে পরিচিত। এতে বলছে মেকং, বি বলছে আমুর, সি বলছে ইয়াংজি, আর ডি বলছে হোয়াংহো। এর মধ্যে কোনটা এখানে আনসার এখানে আসবে? উত্তর দাও আমাকে। এর মধ্যে এখানে কোনটা আনসার আসবে? হলুদ নদী বলতে আমরা কোন নদীটিকে এখানে আমরা বোঝাবো? আনসার দাও। হলুদ নদী আমরা বলবো কোনটাকে? এ বি সি ডি এর মধ্যে 4টের মধ্যে একটা এখানে আসবে, কোনটা আসবে? এখানে ডি, হোয়াংহো। অর্কদ্বীপ একদম ঠিক আনসার দিয়েছো, উত্তর হবে অপশন ডি, হোয়াংহো। উত্তর হবে এখানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো, হোয়াংহোর হচ্ছে দৈর্ঘ্যটা একটু আমরা এখান থেকে জেনে রাখবো। এটা হচ্ছে কি 5,464 কিলোমিটার হচ্ছে গিয়ে হোয়াংহোর দৈর্ঘ্য। আর হোয়াংহো হলো চীনের দ্বিতীয় বৃহত্তম নদী। হোয়াংহো হচ্ছে এখানে সেকেন্ড লংগেস্ট, এটা হলো গিয়ে চীনের সেকেন্ড লংগেস্ট রিভার। আর ইয়াংজি হলো গিয়ে চীনের সবচেয়ে লম্বা নদী। সবচেয়ে লম্বা হচ্ছে চীনের হচ্ছে ইয়াংজি, ইয়াংজি। ইয়াংজিটা হচ্ছে চীনের সবচেয়ে লম্বা একটি নদী। হোয়াংহো উত্তর পশ্চিম চীনের ওর্দোস মরুভূমি এবং লোয়েস মালভূমি থেকে প্রবাহিত হয়ে বিপুল পরিমাণে হলুদ বাদামি পলিমাটি বায়ুবাহিত হয়ে বা ধুয়ে নদীতে আসে। তাই একে বলা হয়েছে হলুদ নদী বা হচ্ছে পিত নদী। ওকে, মানে হলুদ মাটি বয়ে নিয়ে আসার জন্য এর নাম হচ্ছে গিয়ে হলুদ নদী। হলুদ মাটি বয়ে নিয়ে আসে, ঠিক আছে। হলুদ বা হচ্ছে পিত নদী, একে আমরা জানি। ওকে, পিত নদী, এটা হচ্ছে
জানা হয়, ঠিক আছে। আর অনেকবার ভয়ঙ্কর বন্যার জন্য একে আমরা আবার চীনের দুঃখ বা হচ্ছে অশ্রু নদী বলেও আমরা এটাকে জানি। এটাকে আমরা আবার জানি হচ্ছে চীনের দুঃখ নামে এটাকে আমরা জানি, অথবা হচ্ছে অশ্রুর নদী বলে এটাকে আমরা জানি, ঠিক আছে, অশ্রুর নদী এই বলে আমরা এটাকে জানি এই হোয়াংহো হোকে। ওকে, এবার যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে কি পাচ্ছি, নাম্বার 9 এখানে দেখো কি আছে, 9 আছে ভারতের কোন রাজ্যটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল 1972 সাল অবধি। ভারতের কোন রাজ্যটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে পরিচিত ছিল 1972 সাল পর্যন্ত। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, EFA, নেফা। ভারতের কোন রাজ্যটি নর্থ ইস্ট নামে পরিচিত ছিল 1972 সাল পর্যন্ত? আনসার দাও যে কেউ একজন। এখানে আছে অপশন আছে হচ্ছে মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ আর আছে মিজোরাম। এর মধ্যে কোনটা হবে? অর্কদীপ আনসার দিয়েছো অপশন অরুণাচল প্রদেশ, একদম ঠিক আনসার দিয়েছো। এখানে 9 আনসারটা হবে হচ্ছে অপশন সি, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ, একদম সঠিক আনসার এখানে আমরা দিয়েছি। বিভা বসু দাস শাস্ত্রী ডাইরেক্টর অফ রিসার্চ এবং KA রাজা তৎকালীন চিফ কমিশনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির নাম বদল করে নাম দেন অরুণাচল প্রদেশ। তো এখানে কারা কারা ছিলেন? এর মধ্যে ছিলেন 1 নম্বর হচ্ছে বিভা বসু, 1 নম্বর ছিলেন হচ্ছে কি বিভা বসু দাস শাস্ত্রী, বিভা বসু দাস শাস্ত্রী ছিলেন 1 নম্বর ছিলেন, ইনি ছিলেন। 2 নম্বর ছিলেন হচ্ছে ডাইরেক্টর অফ রিসার্চ ছিলেন, ওকে। আর 3 নম্বর ছিলেন হচ্ছে KA রাজা, ঠিক আছে, KA রাজা। এনারা 1972 সালে এই NEF এর নামটি চেঞ্জ করে দেন অরুণাচল প্রদেশ, ঠিক আছে। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি, 10 আছে যে ভারতীয় অর্থনীতি কি? বলছে কমান্ড অর্থনীতি, মিশ্র অর্থনীতি, প্রথাগত অর্থনীতি নাকি হচ্ছে বাজার অর্থনীতি। এর মধ্যে কোনটা হচ্ছে ভারতীয় অর্থনীতি? এতে বলছে কি কমান্ড অর্থনীতি, বি বলছে মিশ্র অর্থনীতি, সি বলছে প্রথাগত অর্থনীতি আর ডি বলছে কি বাজার অর্থনীতি। আনসার দাও যে কেউ একজন। সরি, ভারতীয় অর্থনীতি কি ধরনের অর্থনীতি? একদম ঠিক উত্তর অর্কদ্বীপ, এটি হচ্ছে গিয়ে মিক্সড অর্থনীতি। উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ মিক্সড অর্থনীতি। অর্থাৎ এই অর্থনীতির ভেতরে একই সঙ্গে হচ্ছে রাষ্ট্রায়ত্ত এবং ব্যক্তিগত সেক্টরের অবস্থান। অর্থাৎ আমাদের এই যে ভারতীয় অর্থনীতি একই সঙ্গে হচ্ছে পাবলিক সেক্টর, যা হচ্ছে কি সরকারি যেসব ক্ষেত্রগুলো হয় সেগুলো, সঙ্গে হচ্ছে প্রাইভেট সেক্টর। এই দুখানা সেক্টর মিলে হচ্ছে আমাদের অর্থনীতি কাজ করে, তাই এটি হচ্ছে গিয়ে মিশ্র অর্থনীতি। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে 11তে। এখানে আমরা কি পেলাম? 11 আছে যে নিম্নে উল্লেখিত কোন সংস্থা জলবায়ুর পরিবর্তন সম্বন্ধে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং রাজনীতি ও অর্থনীতির ওপরে এর প্রভাব সম্বন্ধে জানায়? এ বলছে দ্য ক্লাইমেট প্রজেক্ট, বি বলছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সি বলছে ইন্টারন্যাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ডি বলছে ইউনাইটেড নেশনস ফর এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর মধ্যে কোনটি হচ্ছে এই ব্যাখ্যাটি জানায়? আনসার দাও এনিওয়ান। সম্বন্ধে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং হচ্ছে রাজনীতি ও অর্থনীতির উপর এর প্রভাব সম্বন্ধে জানায়। এ বলছে দ্য ক্লাইমেট প্রজেক্ট, বি বলছে দ্য ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সি বলছে ইন্টারনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আর ডি বলছে ইউনাইটেড নেশনস ফর এনভায়রনমেন্ট। এর মধ্যে কোনটা আনসার হবে? 11 এটা জানা হচ্ছে। আনসার দাও একজন। অর্কদীপ আছো? এখানে কি লিখেছ? মণিপুর, মিজোরাম, আসাম, শিলং, অরুণাচল, নর্থ ইস্ট। আচ্ছা,
তাহলে এবার আমরা এখানে আনসারটি কী পাবো? 11-এ আমাদের এখানে আনসারটি হবে অপশান বি। বি মিনস ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এই যে এই সংস্থাটি জলবায়ুর পরিবর্তনের সম্বন্ধে বস্তুনিষ্ঠ এক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় এবং হচ্ছে রাজনীতি অর্থনীতি এর যে এফেক্টটা হয় এটা সম্বন্ধে জানায়। উত্তর হবে অপশান বি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। অপশান বি উইল বি দ্য রাইট আনসার। ওকে, দেখো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এটি হলো গিয়ে পরিবেশ রক্ষা ক্ষেত্রে কার্য করা এক আন্তর্জাতিক সংগঠন। এটা স্থাপিত হয় হচ্ছে 5 অক্টোবর 1948 সালে। এর লক্ষ্য হলো গিয়ে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় সমস্ত সংগঠনগুলিকে সাহায্য করা, উৎসাহ দেওয়া, যাতে প্রাকৃতিক সম্পদের স্থায়ী ব্যবহার এবং তা সঠিকভাবে রক্ষিত হয়। ওটা হচ্ছে গিয়ে তার একমাত্র কাজ। ওকে, যাবো গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি পাচ্ছি? নেক্সট এখানে কোশ্চেনটি আছে নাম্বার 12 এখানে আছে যে কোনটি প্রথম এবং সবচেয়ে পুরনো আন্তঃ সরকারি সংস্থা? এর মধ্যে কোনটি সবচেয়ে পুরনো এবং আন্তঃ সরকারি সংস্থা? এ বলছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বি বলছে ইউনাইটেড নেশনস, সি বলছে কাউন্সিল অফ ইউরোপ, আর ডি বলছে সেন্ট্রাল কমিশন ফর নেভিগেশন অন দ্য রাইন। এর মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে পুরনো আন্তঃ সরকারি সংস্থা এর মধ্যে হবে? এদের ভেতরে সবচেয়ে পুরনো সংস্থা হচ্ছে গিয়ে অপশান ডি। অর্কদীপ আনসার দিয়েছে অপশান বি, কিন্তু এর ভেতরে সবচেয়ে পুরনো প্রথম এবং সবচেয়ে পুরনো আন্তঃ সরকারি সংস্থা হচ্ছে অপশান ডি, সেন্ট্রাল কমিশন ফর নেভিগেশন অন দ্য রাইন। এটা আমার আনসার এখানে পাচ্ছি। এর ব্যাখ্যাটা কিরকম হবে? এর উত্তরটা হবে হচ্ছে অপশান ডি। ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাখ্যাটি কিরকম হবে? সেন্ট্রাল কমিশনস নেভিগেশন অফ দ্য রাইন হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন সংগঠন। এই সংগঠনের কারণেই ইউরোপের সম্পদ এবং হচ্ছে প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল। আমরা অবশ্যই একবার দেখে নেব গিয়ে, একবার একটু দেখে নেব এদের প্রত্যেকের স্থাপন করার বা সৃষ্টি হওয়ার সালগুলো এখানে কি কি আছে। অর্কদীপ, তুমি যেখানে নামগুলো দিয়েছো স্টেটের, মণিপুর, মিজোরাম, আসাম, শিলংটা তো একটা স্টেট নয় গো, শিলং তো হচ্ছে রাজধানী, ওটা তো স্টেট নয়। মণিপুর, মিজোরাম, আসাম, অরুণাচল প্রদেশ, তুমি এই নামগুলো ঠিকঠাক দিয়েছো, ঠিক আছে। যাবো গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 13 আমরা এখান থেকে যাবো গিয়ে। তাও আমি একবার কনফার্ম তোমাকে অবশ্য করে দেওয়ার চেষ্টা করব যে নেফার মধ্যে কোন কোন স্টেট ছিল, ঠিক আছে। তুমি চাইলে পরে কনফার্ম করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এর পরে আমরা আমাদের পরের প্রশ্নে যাচ্ছি গিয়ে। পরের প্রশ্নটা হচ্ছে এইরকম ছিল যে নিচে দেওয়া কোনটি আরবিআই এর কাজ নয়? কোনটি হচ্ছে আরবিআই এর কাজ নয়? ওকে, তো নেফা যেটা আছে, যেটা আর কি স্থাপন হয় 1972 সালে তৈরি হয়। নেফার ভেতরে অ্যাকচুয়ালি এখানে আমরা স্টেট দেখতে পাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সাম পার্টস অফ আসাম। ওকে, নেফার আন্ডারে ছিল হচ্ছে অরুণাচল প্রদেশ অ্যান্ড সাম পার্টস অফ আসাম, অ্যান্ড অরুণাচল প্রদেশ বিকেম এ ফুল স্টেট অফ ইন্ডিয়া অন February 20, 1987। আর কোশ্চেনটা আসবো নেক্সট। এই কোশ্চেনে আমরা এখানে কি পাচ্ছি? এই কোশ্চেনটা আছে যে এর মধ্যে এর ভেতরে কোনটি আরবিআই এর কার্য নয়? এর মধ্যে কোনটি আরবিআই এর কার্য নয়? ওকে, এর মধ্যে আরবিআই এর কাজ কোনটি নয় একটু আমরা এখান থেকে জানবো। দেখো এতে আছে গিয়ে যে কারেন্সি নোট জারি করা, বি বলছে যে এটি বাণিজ্যিক ব্যাংকের ক্যাশ রিজার্ভারের একটি রক্ষক, আর সি বলছে এটি সরকারের ব্যাংকিং সম্বন্ধীয় প্রয়োজন এটাই, আর ডি বলছে কি এটি সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন ঘটায়। এর মধ্যে কোনটি আরবিআই এর কাজ নয়? ওকে, আরবিআই তোমরা সবগুলো কাজই করছে, তবে একমাত্র অপশান ডি যেটি হচ্ছে আছে যে সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন ঘটায়, এটি হচ্ছে আরবিআই এর কাজ নয়। অর্থাৎ অপশান ডি যেখানে লেখা আছে গিয়ে সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন ঘটায়, এটি হচ্ছে আরবিআই এর
এখানে কাজ নয়, অর্থাৎ বাকি যেগুলো কারেন্সি নোট জারি করা আরবিআই অবশ্যই একটি একটি এখানে কাজ। অপশন বি হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ক্যাশ হিসাবে রক্ষক, এটা হচ্ছে আরবিআই দেখে। সি বলছে সরকারের ব্যাংকিং সম্বন্ধে প্রয়োজনগুলো মেটায়, এটা হচ্ছে আরবিআই দেখে। অপশন ডিটা হচ্ছে আরবিআই দেখে না। ওকে, ভারতের কারেন্সি নোট ছাপার জন্য রিজার্ভ ব্যাংকের একচেটিয়া অধিকার আছে। রিজার্ভ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো একই কাজ করে। রিজার্ভ ব্যাংকের ভারত সরকারের একটি ব্যাংকার এবং সেটি হচ্ছে ভারত সরকারের একটি এজেন্ট এবং পরামর্শদাতা হিসেবে এটি একটি কাজ করে থাকে হচ্ছে আরবিআই। ওকে, তাহলে একই সঙ্গে হচ্ছে রিজার্ভ ব্যাংকটা হচ্ছে একসঙ্গে হচ্ছে ব্যাংকার হিসাবে হচ্ছে কাজ করে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যাংকার, সঙ্গে হচ্ছে এজেন্ট এবং সঙ্গে হচ্ছে গিয়ে অ্যাডভাইজার। ওকে, এই সব হিসাবে হচ্ছে কাজ করে আরবিআই। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা অর্কদীপ, এবার যাবো গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব আমরা কোশ্চেন নাম্বার 14-এ। 14 এখানে আমরা কি পাচ্ছি? 14 এখানে বলছে যে ভারতে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে সুদ দেওয়া হয় তা স্থির করে কি? ভারতে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে সুদ দেওয়া হয় সেটি কে স্থির করে? এতে বলছে আরবিআই, বি বলছে ব্যাংকস অ্যাসোসিয়েশন, সি বলছে অর্থ মন্ত্রক, ডি বলছে সংশ্লিষ্ট ব্যাংক। এটি কে স্থির করেন? আনসার দাও, এটি অবশ্যই তুমি এগুলো জানো, পারবে এটা। ভারতে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট দেওয়া হয়, ওটি যে সুদ দেওয়া হয় তা কে স্থির করে? ওকে, আমি আনসারটি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে এই আনসারটি হবে হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংক, অর্থাৎ এক্ষেত্রে আমার যে ইন্টারেস্ট দেওয়া হয় না অর্ক, এক্ষেত্রে ফিনান্স মিনিস্টার দেখে না, এটি ফিনান্স মিনিস্টার দেখে না, এটি দেখে আসে হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংক, অর্থাৎ সেই ব্যাংকই ঠিক করে দেয় যে সেখানে ইন্টারেস্টের হারটি কি হবে। ঠিক আছে, সংশ্লিষ্ট ব্যাংক ঠিক করে দেয় যে অ্যাকাউন্টের ইন্টারেস্টে কী দেওয়া হবে। সাধারণত ইন্টারেস্ট যেগুলো আর কি সেভিংস ব্যাংকের, ওকে, সেভিংস অ্যাকাউন্টের এক্ষেত্রে হচ্ছে ঠিক করে দেয়। সাধারণত এখানে ইন্টারেস্টের যে পার্সেন্টেজ হয় ওটা হচ্ছে 2.7% থেকে ওটা হচ্ছে 5.25%-এর ভেতরে হচ্ছে ইন্টারেস্ট দেওয়া হয়। ওকে, 2.7% থেকে 5.25%-এর মধ্যে দেওয়া হয়। আর এটা নির্ভর করে যে অ্যাকাউন্টে কত টাকা আছে এবং কত সময় ধরে ওটা আছে তার উপরে এটি নির্ভরশীল হয়। যাবো গিয়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। ওকে, পরবর্তী এখানে কোশ্চেনে আমরা এখানে কি পাচ্ছি? পরবর্তী কোশ্চেন এখানে আমাদের আছে যে এমনটা যে মিড ডে মিল ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে আছে? এই যে আমাদের সব স্কুলে স্কুলে আচ্ছা, তো মিড ডে মিল ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে আছে? এ বলছে হচ্ছে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক, বি বলছে শিক্ষা মন্ত্রক, সি বলছে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক, আর ডি বলছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। এর মধ্যে কোন দপ্তরটি দেখে হচ্ছে মিড ডে মিল প্রকল্পটি? মিড ডে মিল প্রকল্পটি বর্তমানে ভারতের কোন মন্ত্রক দেখছে? আনসার দাও। প্যারিস, স্পেন, মাদ্রিদ অ্যান্ড জার্মানি, বার্লিন, ইউনাইটেড আয়ারল্যান্ড, ডাবলিন, নেদারল্যান্ড, আমস্টারডাম। অ্যাম আই রাইট? এটি কি মানে কি জানতে চাচ্ছ? এটা এখানে লিখছো যে আমার ক্যাপিটাল জানি, আমি তো ঠিক বুঝতে পারলাম না যে ফ্রান্স, প্যারিস। আচ্ছা 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 আচ্ছা, তুমি আর কি ওগুলোর মানে প্রত্যেকটা দেশের তুমি ক্যাপিটালগুলো আর কি লিখছো। হ্যাঁ, একদম ঠিক আছে, ঠিক আছে। এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো এক্সামে আসবে। হ্যাঁ, তোমরা অবশ্যই বিভিন্ন দেশের যে সমস্ত রাজধানীর নাম আছে এগুলো থাকবে, সঙ্গে হচ্ছে যেগুলো থাকবে হচ্ছে তোমাদের কারেন্সি, ওগুলো তোমাদের আসবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা দেশের অবশ্যই ক্যাপিটাল সাথে হচ্ছে কারেন্সি, এগুলো অবশ্যই জেনে রাখবে। তুমি তো খুব ভালো পড়াশোনা করছো অর্কদীপ, ভালো লেখাপড়া খুব ভালো হচ্ছে। এইভাবে পড়াশোনা করে যাও, আশা করি অবশ্যই চাকরি বাকরি পেয়ে যাবে, অসুবিধা হওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, ঠিক আছে, একদম 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 খুব ভালো হচ্ছে। আচ্ছা, এবার যাবো আমরা আমাদের এই উত্তরটাতে। এই উত্তরটা এখানে কি যাচ্ছে যে মহিলা এবং শিশু আচ্ছা, কোন মন্ত্রক দেখে হচ্ছে মিড ডে মিল? আনসার দাও এক্ষেত্রে। সরি, এক্ষেত্রে মিড ডে মিল এই যে স্কিমটা, এই স্কিমটা দেখে হচ্ছে ভারত সরকারের হচ্ছে শিক্ষা মন্ত্রক, এটা দেখে হচ্ছে শিক্ষা মন্ত্রক। অপশন বি হবে এখানে সঠিক আনসার। ওকে, এই মিড ডে মিল দেখে হচ্ছে শিক্ষা মন্ত্রক। 1995 সালে মিড ডে মিল এই পরিকল্পনাটি শিক্ষা মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় সরকার চালু করেছিলেন। তো এর কবে শুরু হয় এই যে মিড ডে মিল প্রকল্পটি? 1995 সাল থেকে এটি হচ্ছে শুরু হয়, স্টার্ট হয় 1995 সাল থেকে। কে শুরু করেছে? অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এই
প্রকল্প সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে এগুলো চালু করা আছে এই মিড ডে মিল স্কিমটি। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি পাচ্ছি, রাষ্ট্রসংঘের কোন সংস্থা সরাসরি জনসংখ্যার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে? রাষ্ট্রসংঘের কোন সংস্থা সরাসরি জনসংখ্যার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে? এ বলছে ইউএনএফপিএ, বি বলছে ইউএনডিপি, ডাব্লিউআইপিও, আর ডি বলছে আইএফএডি। এর মধ্যে কোন সংস্থা সরাসরি জনসংখ্যার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে? আনসার দাও। রাষ্ট্রসংঘের কোন সংস্থা সরাসরি জনসংখ্যার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে? এই যে সংস্থাগুলো এখানে দেওয়া আছে, ইউএনএফপিএ, ইউএনডিপি, ডাব্লিউআইপিও এবং আইএফএডি, এর ভেতরে কোন সংস্থা সরাসরি জনসংখ্যার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে? আনসার এখনও আসেনি, আমি আনসারটি তাহলে দিয়ে দেই। উত্তর হবে অপশানে ইউএনএফপিএ। আনসার হবে অপশান এ, ইউএনএফপিএ। ওকে, অর্থাৎ এই যে ইউএনএফপিএ হলো গিয়ে রাষ্ট্রসংঘের সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এজেন্সি। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এজেন্সি এই সংস্থার লক্ষ্য হলো একটি বিশ্ব তৈরি করা যেখানে সকল গর্ভধারণই হচ্ছে বাঞ্ছিত, অর্থাৎ সকল শিশু জন্ম হবে এখানে নিরাপদ এবং সমস্ত তরুণের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাবে। ইউএনএফপিএ স্থাপিত হয় 1969 সালে, 1969। এটি হচ্ছে এস্টাবলিশড হয় 1969, যার পুরো নাম হলো ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। ওকে, যাবো কি আমরা আমাদের পরবর্তী, ঠিক আছে, পরবর্তী কোশ্চেন এখানে কি পাচ্ছি, এবার একটুখানি সাবজেক্টটা চেঞ্জ হলো গিয়ে, এবার এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল সায়েন্স বা হচ্ছে ভৌত বিজ্ঞান। এখান থেকে আমরা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটা এখান থেকে আমরা আস্তে আস্তে করে জানবো, যেহেতু আমাদের আরআরবি এনটিপিসিতে আমাদের সমস্ত কিছু আমাকে লেখাপড়া করতে হচ্ছে। তো এখানে আছে গিয়ে রোধের একক কি? রোধের এককটা কী হবে? এ বলছে সাইমেন্স, মো, ওহম, কুলাম। এর মধ্যে কোনটা হবে কি হচ্ছে একদম অর্কদ্বীপ একদম ঠিক আনসার দিয়েছে, উত্তর হবে অপশান সি, দ্যাট ইজ ওহম। ওহমটা হচ্ছে গিয়ে রোধের একক, একদম ঠিক উত্তর দিয়েছ। ওকে, সরি। এবারে এই যে রোহম, আসলে বৈদ্যুতিক রোধের এককটা হচ্ছে কি ওহম। ওহমটা হলো একটি পরিবাহীর দুই প্রান্তের ভেতরে বিভব পার্থক্যের সঙ্গে ওর প্রবাহিত তড়িতের যে অনুপাত, অর্থাৎ অলওয়েজ রোধটা হচ্ছে গিয়ে ভি বাই আই। ওকে, যেখানে ভিটা হচ্ছে কি বিভব পার্থক্য, আইটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। তাহলে ভিটা হচ্ছে কি আমার এখানে বিভব পার্থক্য, ভি হচ্ছে গিয়ে বিভব পার্থক্য, আর আইটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। এই দুটো অনুপাত হচ্ছে কি আমার আর, দ্যাট মিনস হচ্ছে রোধ। হচ্ছে কি আমার বিভব পার্থক্য আর হচ্ছে তড়িৎ প্রবাহের অনুপাত। ওকে, বা ভি ইকুয়াল টু আর ইন্টু আই। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে এখানে আমরা কি পাচ্ছি? পরের প্রশ্নে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে একটি মাইক্রোফোনে রূপান্তরিত হয়। এ বলছে যান্ত্রিক থেকে শব্দ, এই শব্দ থেকে যান্ত্রিক, নাকি বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ, নাকি শব্দ থেকে বৈদ্যুতিক শক্তি? এখানে কোনটা আসবে? মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আনসার দাও। মাইক্রোফোনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অর্কদ্বীপ, আনসার দাও। মাইক্রোফোন হচ্ছে অপশান বি বলছো শব্দ থেকে যান্ত্রিক, এটা নয়, উত্তর হবে অপশান ডি, শব্দ থেকে উৎপন্ন হচ্ছে বৈদ্যুতিক শক্তিতে। উত্তর অপশান ডি হবে। সাউন্ডটা যাকে হচ্ছে ইলেকট্রিক, সাউন্ড টু মেকানিক্যাল নয়, হবে হচ্ছে সাউন্ড টু ইলেকট্রিক্যাল। ওকে, এটা হচ্ছে এটা হবে অপশান ডি, শব্দ থেকে হচ্ছে বৈদ্যুতিক। মাইক্রোফোনটা শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত করে দেয় এবং লাউড স্পিকার ওই বৈদ্যুতিক শক্তিকে আবার রূপান্তরিত করে দেওয়া হচ্ছে শব্দ শক্তিতে। তাহলে আমরা যখন কোনো জায়গায় এই যে আমি যে কথা হচ্ছে এটা আসলে হচ্ছে আমার সাউন্ডটাকে নিয়ে নিচ্ছে হচ্ছে, সাউন্ডটা যাচ্ছে হচ্ছে ইলেকট্রিক্যালি হচ্ছে মাইক্রোফোন। আর যখন কিনা আমরা যখন স্পিকার ইউজ করছি, আমরা স্পিকারে ওখানে করছে কি ও হচ্ছে আবার ইলেকট্রিক্যালটাকে যাবে আবার হচ্ছে শব্দ শক্তিতে রূপান্তরিত করে দেবে আবার। ঠিক আছে, এই হচ্ছে কি এর বিষয়টা। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি? যাবো কি কোশ্চেন নাম্বার 19-এ। সেখানে কি আছে? 19-এ আছে যে বিশ্বের একমাত্র কর্মক্ষম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনটি যা U-233 জ্বালানি হিসেবে ব্যবহার করে?
একটা আছে, বলছে কামিনী, হানুল, ধ্রুব, অপ্সরা এর মধ্যে কোন নিউক্লিয়ার রিঅ্যাক্টর যা ইউরেনিয়াম 233 কে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে? আনসার দাও। অর্কদেব, এটা উত্তরটা অপশন এখানে আসবে না, উত্তরটা আসবে হচ্ছে অপশন এ, দ্যাট ইজ কামিনী। ওকে, এটি হচ্ছে বিশ্বের একমাত্র কর্মক্ষম নিউক্লিয়ার রিঅ্যাক্টর যা হচ্ছে U-233 কে ইউজ করে জ্বালানি হিসাবে। দেখো এই যে নামটা হচ্ছে কামিনী, এই যে কামিনী, এই যে প্রথম যে কাটা, এটা হচ্ছে আসলে কি হচ্ছে কালাপক্কম। ওকে, মানে কালা পক্কমের কে এ, ঠিক আছে, কালাপক্কম। আর MINIটা হচ্ছে গিয়ে ওকে, কালাপক্কম ইনিং, আর সঙ্গে হচ্ছে রিঅ্যাক্টর। এবার আর কোনো ভুলভ্রান্তি এটা হবে না। তো ভারতের কালাপক্কম ইনি রিঅ্যাক্টর বা সংক্ষেপে হচ্ছে কামিনী, এটি হলো প্রথম এবং বর্তমানে বিশ্বের একমাত্র রিঅ্যাক্টর যা কিনা ইউরেনিয়াম 233 কে জ্বালানি হিসাবে ব্যবহার করে এখনও সক্ষম আছে। ঠিক আছে, উত্তর অপশন এ। যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরের এখানে প্রশ্নে আমরা কি পাচ্ছি? পরের প্রশ্ন আছে যে নাম্বার 20-তে আছে, মানব শরীরের দীর্ঘতম হাড় কোনটি? এটি তোমরা অবশ্যই জানো। এ বলছে টিবিয়া, বি বলছে প্যাটেলা, সি বলছে স্টারনাম, ডি বলছে ফিমার। এর মধ্যে কোনটা মানব শরীরের দীর্ঘতম হাড়? মানব শরীরের দীর্ঘতম হাড় কোনটা হবে? টিবিয়া, প্যাটেলা, স্টারনাম, ফিমার। দাও। ফিমার, একদম অর্কদ্বীপ একদম ঠিক আনসার দিয়েছ। উত্তর হবে সেখানে ফিমার। উত্তর হবে অপশন ডি, দ্যাট ইজ ফিমার ইজ দ্য লংগেস্ট বোন। ওকে, এই ফিমারটা হচ্ছে গিয়ে থাকে মানুষের হিপ জয়েন্ট থেকে হাঁটু অবধি, অর্থাৎ আমাদের থাই মাসল, আমাদের যে থাইয়ের যে হাড়টা, থাইয়ের হাড়। ওকে, মানে হচ্ছে হিপ জয়েন্ট থেকে যে হাঁটু অবধি, ওটা হচ্ছে গিয়ে ফিমার। যাবো গিয়ে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি? শরীরের প্রোটিনের অভাবে কোন রোগ হয়? শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? এ বলছে কোয়াশিওকোর, বি বলছে স্কারভি, সি বলছে রিকেট, আর ডি বলছে বেরিবেরি। তাহলে শরীরে যখন অভাব হয় প্রোটিনের, সেখানে কোন অসুখটি হবে? নাম্বার 21, আনসার দাও। তোমরা এটা জানো, আনসার দাও। প্রোটিনের ঘাটতি হলে কোন অসুখটি হয়? কোয়াশিওকোর, একদম অর্কদ্বীপ একদম ঠিক আনসার দিয়েছে। অপশন উত্তর হবে অপশন এ, হবে হচ্ছে কোয়াশিওকোরটা এখানে আনসার হবে। ঠিক আছে, কোয়াশিওকোর এই অসুখের মূল কারণটা হলো গিয়ে খাদ্যে পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন এবং হচ্ছে যে খনিজের অনুপস্থিতি, এর জন্য হয় হচ্ছে কোয়াশিওকোর। ঠিক আছে, যাবো আমরা পরবর্তী প্রশ্নে। নাম্বার 22 এখানে কি আছে? 22 আছে যে নিচে দেওয়া যৌগগুলোর মধ্যে কোনটি এস্টার গ্রুপের সদস্য? এর ভেতরে হচ্ছে কোনটি এস্টার গ্রুপের সদস্য হবে? শক্ত কোশ্চেন এগুলো, সঠিকভাবে জানা না থাকলে পারার একটু সমস্যা আছে। CH3CHO, CH3COOH, CH3COOC2H5 আর CH3COCH3 এর মধ্যে কোনটা এস্টার গ্রুপের সদস্য? আনসার দাও, আইডিয়া করে আনসার দাও, জানা থাকলে পরে প্রচণ্ড ভালো ব্যাপার, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কোনটি এস্টার গ্রুপের সদস্য? এস্টার গ্রুপের সদস্য CH3CHO, CH3COOH, CH3COOC2H5 নাকি CH3COCH3? আসলে আমরা আনসারটি দিয়ে দিচ্ছি, এখানে আনসারটি হবে অপশান সি। ওকে, অপশান সি হবে এখানে সঠিক আনসারটি। না, অর্কদ্বীপ ডি এখানে আসবে না, উত্তর হবে অপশান সি। অর্কদ্বীপ উত্তর হবে অপশান সি। তো এস্টার গ্রুপ চিনবো আমরা কিরম করে? প্রথম কথা, এখানে তিনখানা হচ্ছে থাকবে কার্বন পরমাণু। দেখো বাকি সবগুলোতে একমাত্র সিতে আর ডিতে আছে, তিনটে করে আছে এখানে কার্বন। ঠিক আছে, তিনটে কার্বন পরমাণু সিতে আর ডিতে আছে, এবিতে নেই। তিনটে কার্বন পরমাণু বন্ধন থাকবে এবং এই বন্ধনগুলো হবে দুখানা করে অক্সিজেনের সঙ্গে, দুখানা করে অক্সিজেনের সঙ্গে বন্ধনটি হবে। এবং এদের ভেতরে দুখানা অক্সিজেন আছে, একমাত্র এখানে আছে। ওকে, ফলে আমার তিনটে কার্বন এবং দুখানা অক্সিজেনের যে আমাদের যে বন্ধনটা হয়, তিনটে সি এবং দুখানা অক্সিজেন। ওকে, এই যে বন্ধনটা, এটা হচ্ছে কি এস্টার। এস্টার তাহলে এটা হবে, মানে এর মধ্যে একমাত্র CH3COOC2H5 এটা হচ্ছে কি এস্টার একটি এক্সাম্পল। ঠিক আছে, আর এস্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকোহল এবং অ্যাসিডের থেকে নেওয়া হয়েছে, অ্যালকোহল এবং হচ্ছে অ্যাসিড। ওকে, একসঙ্গে নেওয়া হচ্ছে অ্যালকোহল অ্যান্ড হচ্ছে অ্যাসিড, এই দুটো মিলে হচ্ছে গিয়ে এস্টার।
পরের প্রশ্ন আমরা এখানে কি পাবো? পরের প্রশ্নে আমরা এখানে পাবো হচ্ছে নাম্বার 23। নাম্বার 23তে এখানে পাচ্ছি নিচে দেওয়া কোন উপাদান ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এ বলছে সোডিয়াম, ক্রোমিয়াম, টাইটানিয়াম, মার্কারি। মানে তুমি করছিল ওখানে নিচে দেওয়া কোন উপাদান ঘরের তাপমাত্রায় তরল থাকে? সোডিয়াম, ক্রোমিয়াম, টাইটানিয়াম, মার্কারি। এটা আমরা প্রত্যেকেই জানি। অপশন অবশ্যই Hg। একদম ঠিক আনসার দিয়েছে, উত্তর হবে হচ্ছে Hg, দ্যাট ইজ মার্কারি। ঠিক আছে, নাম্বার 23 হচ্ছে গিয়ে Hg বা হচ্ছে মার্কারি। ওকে, ঘরের তাপমাত্রা এটি তরল থাকে, এর অত্যন্ত কম গলনাঙ্ক, এর গলনাঙ্ক হচ্ছে গিয়ে -39°C। এটি ঘরের তাপমাত্রা হচ্ছে একটি তরল থাকে এবং এটি হচ্ছে একটি ধাতু। তারপর আমরা আমাদের পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি 24। এখানে কি আছে? এবার এখান থেকে যেগুলো আমাদের প্রশ্নগুলো আসবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিকে। ওকে, হচ্ছে আবার সব জিকে এখান থেকে পার আমার শুরু হয়ে গেল। এখানে আছে প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম কি ছিল? মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম কি ছিল? এ বলছে নবাব রায়, আত্মারাম, সচ্চিদানন্দ আর ধনপত রায়। এর মধ্যে কোনটি হচ্ছে মুন্সি প্রেমচাঁদের আসল নাম ছিল? আনসার দাও। মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম এদের মধ্যে কোনটা ছিল? অর্কদীপ আছো, বাকি সঙ্গে আরও 3 জন আছো, একটু তোমরা আনসারগুলো দাও, তাহলে পরে ক্লাস করতে আরও ইন্টারেস্ট হবে। সবাই মিলে একসঙ্গে আনসার দাও, যারা জয়েন করলে আনসার দাও, আনসার দিলে পরেই পড়াশোনা করতে আরও বেশি ভালো লাগবে। প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম কি ছিল? নবাব রায়, আত্মারাম, সচ্চিদানন্দ নাকি ধনপত রায়? আনসার দিও। মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম কি ছিল? তারপর দিয়ে দিচ্ছি, আনসারটি হবে অপশন হবে ডি, দ্যাট ইজ ধনপত রায়। অর্কদীপ, আনসারটি হবে অপশন ডি, ধনপত রায় হবে। ওকে, মুন্সি প্রেমচাঁদের আসল নাম হলো কি ধনপত রায়। ইনি হলেন আধুনিক হিন্দি সাহিত্যের এক প্রসিদ্ধ লেখক। তার উল্লেখযোগ্য যা লেখাগুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়ে যেমন গোদান, খুব বিখ্যাত একটি লেখা, জানো হয়তো, আর গোদান। তারপরে আছে কি হচ্ছে কর্মভূমি। এখান থেকেও কিন্তু আবার কোশ্চেন দেয়, এটা থেকে দেয় এটি কার লেখা হলো। আর গোদান, কর্মভূমি, তারপর হচ্ছে গিয়ে গাবন হলো, গাবন। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার মান সরোবর। মুন্সি প্রেমচাঁদের সব বিখ্যাত সৃষ্টি। ঠিক আছে, এগুলো অবশ্যই উনি খেয়াল রাখবে। আচ্ছা, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে এখানে কি পাচ্ছি? নাম্বার 25 এখানে আছে যে কে 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020-তে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন? পুরুষ। ওকে, কে 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020-তে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন? এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বর্তমানে আসলে বলে 20টা আসবে না, বড় আসবে হচ্ছে 23-এরটা, নাহলে আসবে 24-এরটা, বা একেবারে কারেন্ট বা 1 বছর আগেরটা, তার বেশি আগে এগুলো আর আসবে না। ঠিক আছে, তো 20-তে পেয়েছেন কে? এতে ঈশান খাট্টার, গিরিরাজ রাও, আয়ুষ্মান খুরানা আর হচ্ছে রণবীর সিং। এর মধ্যে কে পেয়েছেন? অর্কদীপ উত্তর দিচ্ছে হচ্ছে আয়ুষ্মান খুরানা। উত্তরটি হবে অপশন ডি, দ্যাট ইজ রণবীর সিং। এটি পেয়েছিলেন হচ্ছে রণবীর সিং। ওকে, তো 65তম ফিল্মফেয়ার 2020-তে সে অভিনেতা পান, 1 নম্বর হচ্ছে রণবীর সিং, এটি তিনি পেয়েছিলেন। তার সঙ্গে ছিলেন হচ্ছে গিয়ে আলিয়া ভাট, নিয়েছিলেন হচ্ছে আলিয়া ভাট, এর জন্য হচ্ছে এটি পেয়েছিলেন। আচ্ছা, যাবো এবার কোশ্চেন নাম্বার 26-এ আমরা এখানে কি পাচ্ছি? 2023 সালের মধ্যে খাদ্য উপাদানের থেকে নিচের কোনটিকে নিষ্কাশন করার চেষ্টা করছে ফুড বেভারেজ অ্যালায়েন্স? 2023 সালের মধ্যে খাদ্য উপাদান থেকে নিচের কোনটিকে সরানোর চেষ্টা করছে ফুড বেভারেজ অ্যালায়েন্স? যেহেতু কোশ্চেন একটু আগের, তাই এখানে দেওয়া আছে এই সালের ভেতরে, এটা একটুখানি ওল্ড কোশ্চেন। ওকে, তাই এটি এভাবে দেওয়া আছে। তো কোন উপাদানটি আলাদা করার চেষ্টা করা হয়েছিল? ঠিক আছে, এক বলছে এখানে গ্লুটেন, ট্রান্সফ্যাট, আর আছে ক্যারোটেনয়েডস, আর ডি বলছে স্যাচুরেটেড ফ্যাট। এর মধ্যে কোনটি দূর করার চেষ্টা করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 26। দাও, এর মধ্যে কোনটিকে খাদ্য থেকে দূর করার চেষ্টা করা হয়েছিল? ট্রান্সফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট,
গ্লুটেন নাকি হচ্ছে ক্যারোটিনয়েডস, এর মধ্যে কোনটাকে দূর করার চেষ্টা করা হয়েছিল? আনসার এখনো আসেনি, এই কোনটা এখানে আনসার হবে? উত্তর দাও। এসিডি এখানে কোনটা আনসার হবে? অর্কদীপ, এ বি সি ডি কোনটা আনসার হবে এখানে? উত্তর দিয়ে দিচ্ছি, উত্তর হবে হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ট্রান্স ফ্যাট। ওকে, আচ্ছা, উত্তরটি হবে হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ট্রান্স ফ্যাট। অপশন বি এখানে উত্তরটি হবে হচ্ছে ট্রান্স ফ্যাট। তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN, আইইউসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটি হলো পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি কাজ করা একটি ইন্টারন্যাশনাল সংস্থা, যা স্থাপিত হয় হচ্ছে 1948 সালে স্থাপিত হয়। এটি হচ্ছে 5 অক্টোবর 1948 এটি স্থাপিত হয়। এই সংস্থার লক্ষ্য হলো গিয়ে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় নিযুক্ত সব সংগঠনগুলোকে উৎসাহ দেওয়া। ওকে, তো এইটা কিন্তু আমাদের এই কোশ্চেনের সঙ্গে আমাদের রিলেটিভ নয় অ্যাকচুয়ালি। এখানে আনসারটি হবে হচ্ছে ট্রান্স ফ্যাট। ঠিক আছে, খাদ্য থেকে আমরা বাদ করার চেষ্টা করে এসেছি আমরা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ট্রান্স ফ্যাট। এখানে আনসারটি এখানে হবে। যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে 27-এ। এখানে সাথে সেখানে কী পাচ্ছি? এখানে আছে প্রথম যে যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ, তাকে কি বলা হতো? অ্যাবাকাস, অ্যানালিটিক্যাল ইঞ্জিন নাকি ক্যালকুলেটর নাকি হচ্ছে প্রসেসর, তাকে কি নামে ডাকা হতো? প্রথম যেটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করা হয় যা তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ, তাকে কি বলা হতো? অ্যাবাকাস, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ক্যালকুলেটর নাকি হচ্ছে প্রসেসর, কোনটা এখানে বলা হতো? এ। আচ্ছা, অর্কদের এখানে জানাচ্ছ যে এ। ওকে, তাকে অ্যাবাকাস বলা হতো, কিন্তু আসলে তাকে ডাকা হতো এই নামটাতে অপশন বি, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তার বলা হতো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। একটু আমরা কনফার্ম করে নেওয়ার, যদিও আমরা একটু দেখে নেব যে এটি যান্ত্রিক কম্পিউটারকে তখন কী নামে ডাকা হতো। অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, অ্যাকচুয়ালি এইখানে যে অপশানসগুলো আমার আজকের যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে যে অপশানগুলো এখানে দেওয়া আছে, তার এখানে আমার আনসারটি হবে, তার সাপেক্ষে আসছে হচ্ছে গিয়ে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ঠিক আছে, এবার যখন আমি হচ্ছে গুগল সার্চ করলাম যে তার আনসারটি কী হবে, সেখানে দেখাচ্ছে হচ্ছে আমার সেখানে তখন আসছে হচ্ছে গিয়ে ইঞ্জিন ওয়াজ কল্ড ডিফারেন্স ইঞ্জিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে প্রথম যে এটি তৈরি করা হয় 1871 অনুযায়ী এটি কাজ করেছিল, এর নাম ছিল হচ্ছে আসলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটাকে আমরা জানবো হচ্ছে প্রথম কম্পিউটার হিসেবে। ঠিক আছে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো আনসারটি এখানে আমার ঠিকই আছে, অ্যাবাকাসের আনসার আসবে না, আসবে হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, তো হবে এখানে অপশন বি, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে এখানে কি পাচ্ছি? আনসার যখন আমরা একটু সার্চ করলাম, সেক্ষেত্রে আমরা কিন্তু ওটাই দেখলাম, যারা একটু ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি, ক্যামেরা একটু দেখলে পরে বুঝতে পারবে, দ্যাট ইজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এখানে ফোকাস হয়তো হচ্ছে। ঠিক আছে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, যাবো আমরা পরবর্তী প্রশ্নে। কি পাচ্ছি? পরবর্তী কোশ্চেন আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ক্ষতিকারক বস্তু খুঁজতে, তার স্থানান্তর এবং ধ্বংস করতে ডিআরডিও যে রোবট তৈরি করেছে তার নাম কি? অর্থাৎ হচ্ছে ক্ষতিকারক বস্তু খুঁজতে এবং তার স্থানান্তর ও ধ্বংস করতে ডিআরডিও যে রোবট তৈরি করেছে তার নাম কি? এ বলছে হচ্ছে রুস্তম, চতুর্বত, প্যাকবট, দক্ষ।
এর মধ্যে কোনটা হচ্ছে ডিআরডিও তৈরি করেছে ক্ষতিকারক বস্তুকে খুঁজতে এবং ধ্বংস করতে? ওকে, তো এখানে একটু অপেক্ষা করবো সামান্য 10 সেকেন্ড, আনসার আসলে খুব ভালো, না হলে আমরা এগোবো, আমাদের শিখবো, জানবো। ঠিক আছে, তো এই যে এখানে যে ডিআরডিও একটি যন্ত্র তৈরি করেছে, যে হচ্ছে রোবটটি, ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, একদম ঠিক আনসার দিয়েছে অর্কদীপ, এটাই হচ্ছে ফুল ফর্ম, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, একদম সঠিক আনসার দিয়েছো। আচ্ছা, এবার এরা যে রোবটটি তৈরি করলো তার নামটি হচ্ছে কি অপশন ডি, দ্যাট ইজ দক্ষ। দক্ষ নামে একটা রোবট তৈরি করেছে, যেটা যেটা কিনা হচ্ছে ক্ষতিকারক বস্তুকে হচ্ছে খুঁজবে এবং খুঁজে নিয়ে তাকে ধ্বংস করবে। ঠিক আছে, দক্ষটা হচ্ছে কি একটা বিদ্যুৎ চালিত একটি হচ্ছে রিমোট বাহন, যা প্রস্তুত করেছে ডিআরডিও সংস্থা, যার নাম হচ্ছে গিয়ে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বা সংক্ষেপে ডিআরডিও। ঠিক আছে, যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, যে এশিয়ান পুরুষ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2019-এ কে ব্যক্তিগত বিভাগে খেতাব জয় করেছেন? এশিয়ান পুরুষ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2019-এ কে ব্যক্তিগত বিভাগে খেতাব জয় করেছেন? এ বলছে হরিন্দর পাল সাধু, বি বলছে সৌরভ ঘোষাল, সি বলছে রমিত ট্যান্ডন, ডি বলছে মহেশ মাঙ্গাওকার। এর মধ্যে কে এশিয়ান পুরুষ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত খেতাব জয় করেছেন? আনসার দাও, এনিওয়ান? আচ্ছা, অর্কদেব জানাচ্ছ সৌরভ ঘোষাল, একদম ঠিক উত্তর দিয়েছ, উত্তর হবে অপশন বি, সৌরভ ঘোষাল। খুব ভালো আনসার অর্কদেব, ভীষণ ভালো আনসার, সৌরভ ঘোষাল। সৌরভ ঘোষাল, তার সঙ্গে হচ্ছে গিয়ে জ্যোৎস্না চিনাপ্পা, জ্যোৎস্না চিনাপ্পা, জ্যোৎস্না চিনাপ্পা। এই ভারতীয় স্কোয়াশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে ব্যক্তিগত বিভাগে এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2019-এ জয়লাভ করে নিয়ে। ঠিক আছে, এর সঙ্গে আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে জ্যোৎস্না চিনাপ্পা। যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি পাচ্ছি, নাম্বার 30 আছে, যে নিচে দেওয়া কোনটি সেমি হাই স্পিড ট্রেন যা ট্রেন 18 নামেও পরিচিত? রাজধানী এক্সপ্রেস, বন্দে মাতারাম এক্সপ্রেস, মানা এক্সপ্রেস, আর ডি বলছে বন্দে ভারত এক্সপ্রেস। এবং কোনটা ট্রেন 18 নামেও পরিচিত? এর মধ্যে কোনটি ট্রেন 18 নামেও পরিচিত? এই সিডি, আনসার দাও কেউ একজন। বন্দে ভারত, একদম ঠিক আনসার দিয়েছে অর্কদেব, ভেরি গুড ভেরি গুড। এটা হবে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, এর নাম হচ্ছে ট্রেন 18 নামে এটি হচ্ছে পরিচিত, বন্দে ভারত এক্সপ্রেসটি। আসলে এই বন্দে ভারত ট্রেনটি তৈরি করতে সময় লেগেছিল হচ্ছে 18 মাস। ঠিক আছে, বন্দে ভারত এই ট্রেনটি তৈরি করতে সময় লেগেছে 18 মাস। এটি হচ্ছে একটি সেমি হাই স্পিড ইন্টারসিটি ট্রেন, এর নাম হচ্ছে, অপর নাম হচ্ছে গিয়ে ট্রেন 18। ওকে, যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে, হুরকিয়া বাউল ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? হুরকিয়া বাউল ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এ বলছে উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা, মহারাষ্ট্র। এর মধ্যে কোন রাজ্যে আছে হুরকিয়া বাউল এই লোকনৃত্যটি? আনসার দাও। হুরকিয়া বাউলটা হচ্ছে আসলে, একটু অপেক্ষা করে নেই, একটু অপেক্ষা করে থাকি। বাউল ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা, মহারাষ্ট্র। কোন রাজ্যে এই হুরকিয়া বাউল লোকনৃত্যটি আছে? আনসার এখনো পেলাম না, আনসার এখনো পেলাম না, আমরা বলবো অবশ্যই। বাউল লোকনৃত্য অর্কদ্বীপ, গোয়া এটা হবে না, এটা হবে হচ্ছে উত্তরাখণ্ড। হুরকিয়া বাউলটা হচ্ছে গিয়ে উত্তরাখণ্ডের একটি লোকনৃত্য। এটা কোন সময় হয়? যখন নাকি প্রথম হচ্ছে ফসল ওঠে, যখন নাকি প্রথম ফসল ওঠে, মানে হচ্ছে নতুন ফসল যখন ওঠে, তখন এই নাচটি ওদের ওখানে হয়, উত্তরাখণ্ডে এটা হয়। ঠিক আছে, নতুন ফসল উঠলে পরে এটি হয় উত্তরাখণ্ডের লোকনৃত্য হুরকিয়া বাউল। যাবো আমরা পরের প্রশ্নে। পরে এখানে কি আছে 32, এখানে কি পাচ্ছি, ইন হাউস কমিটির প্রধান কে ছিলেন যা প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করেছিল 2019 সালে? ইন হাউস কমিটির প্রধান কে ছিলেন? এই কে ছিলেন ইন হাউস কমিটির প্রধান কে ছিলেন প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তদন্ত করেছিল 2019 সালে? অপশন আছে এখানে ইন্দু মালহোত্রা, ইন্দিরা ব্যানার্জি, ডি ওয়াই চন্দ্রচূড়, আর এস এ বোবডে। এর মধ্যে কে ছিলেন
ইন হাউস কমিটির প্রধান। এটা ডি ওয়াই চন্দ্রচূড় এখানে হবে না, আনসারটা হবে হচ্ছে অপশন ডি। অপশন ডি হবে এখানে সঠিক আনসার। বিচারপতি এস এ বোবডে, এস এ বোবডে। সেই সময়তে প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে রঞ্জন গগৈ। ঠিক আছে, সেই সময়তে প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে রঞ্জন গগৈ, রঞ্জন গগৈ ছিলেন। আচ্ছা, এনার এগেনস্টে ওঠে হচ্ছে যৌন হেনস্থার অভিযোগ। সেই সময় তিনি সুপ্রিম কোর্টের অন্য যে বিচারপতি ছিলেন তার নাম হচ্ছে এস এ বোবদে। ইনি এনাকে আবার নিয়োগ করে দেন হেড হিসেবে, এবং ইনি আবার এই তখন উনি আবার অন্য দুই বিচারপতি, এক হচ্ছে এন ভি রামানা আর হচ্ছে ইন্দিরা ব্যানার্জিকে ইন হাউস প্যানেলে তিনি নিয়ে আসেন তদন্ত করার উদ্দেশ্যে। তাহলে ইন হাউস কমিটির প্রধান যিনি ছিলেন উনি হচ্ছেন গিয়ে এই ব্যক্তি, বিচারপতি এস এ বোবডে। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে। এখানে কি বলছে, কম্পিউটারের পরিভাষায় ডিডিএল এর পুরো কথাটি কি? ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিজিটাল ডেটা লজিক, ডাইনামিক ডেটা ল্যাঙ্গুয়েজ বা ডাইরেক্ট ডেটা ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কোনটা হবে গিয়ে ডিডিএল এর সম্পূর্ণ ফর্ম? তো ডিডিএল এর সম্পূর্ণ ফর্মটা এখানে কি আসবে? নাম্বার 33 আমরা দেখে নেব। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, একদম ঠিক উত্তর দিয়েছো অর্কদীপ। এটা হবে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অপশন এ। এখানে সঠিক আনসারটি হবে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো এটি হচ্ছে আসলে কি একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি ভাষা, যার নাম হচ্ছে গিয়ে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে। এখানে আবার কি আছে, ভারতের নীল বিপ্লব সম্বন্ধে হচ্ছে কি? নীল বিপ্লবটা কার সঙ্গে যুক্ত? নীল বিপ্লব রেশম উৎপাদন, দুগ্ধ উৎপাদন নাকি মৎস্য চাষ? এর মধ্যে কোনটি নীল বিপ্লবের সঙ্গে যুক্ত? এটা অবশ্যই পারবে, আমার তুমি আগেবার দিয়েছিলে এই উত্তরটা। নীল বিপ্লব কার সঙ্গে যুক্ত? নীল বিপ্লব কি সম্বন্ধিত? কৃষি, রেশম উৎপাদন, দুগ্ধ উৎপাদন নাকি মৎস্য চাষ? এ বি সি ডি, কোনটা এখানে আনসার আসবে? নীল বিপ্লব কি সঙ্গে যুক্ত? প্রোডাকশন অফ রেশম না অর্কদ্বীপ, এর সঙ্গে যুক্ত নয়। নীল বিপ্লবটা হচ্ছে গিয়ে মৎস্য চাষের সঙ্গে যুক্ত, অপশন ডি এখানে হবে সঠিক উত্তর। মৎস্য চাষ হচ্ছে গিয়ে নীল বিপ্লব। ওকে, অর্থাৎ কিনা হচ্ছে দ্রুত মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করা এবং তা সংরক্ষণের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, তা হলো গিয়ে নীল বিপ্লব। জলের রং যেহেতু হচ্ছে নীল, ফলে এবং সেখানে হচ্ছে মাছ বা অন্য জলজ প্রাণীগুলো হয়, তাই নীল বিপ্লবটা হচ্ছে গিয়ে মাছের সঙ্গে হচ্ছে যুক্ত, মানে ব্লুটা ধরা হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে গিয়ে ফিশ, এখানে হচ্ছে গিয়ে মাছের সঙ্গে এটি যুক্ত হবে। তাহলে এটি হচ্ছে এই ভারতে এই পরিকল্পনা চালু করা হয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এটি যে নেওয়া হয় নীল, এটি নেওয়া হচ্ছে গিয়ে সেভেন্থ প্ল্যানিং কমিশনের সময়। সেভেন্থ প্ল্যানিং কমিশনের সময় এটি হচ্ছে নেওয়া হয়। সালটা হচ্ছে সেভেন্থ হচ্ছে গিয়ে 1985 থেকে হচ্ছে 1990 অব্দি। ঠিক আছে, এই সময় নেওয়া হচ্ছে ভারতের সেভেন্থ প্ল্যানিং কমিশন, এই সময়তে নেওয়া হয় এই নীল বিপ্লবটি। যাবো আমরা পরের প্রশ্নে। পরের নাম্বার 35 এখানে কি পাচ্ছি? 35 আছে, একটি কম্পিউটারের সিপিইউ এর 3টি উপাদান কি কি? একটি কম্পিউটারের সিপিইউ এর 3টি উপাদান কি কি? এ বলছে কন্ট্রোল এএলইউ কিবোর্ড, কন্ট্রোল ইউনিট, এএলইউ মেমরি, মনিটর মেমরি, কন্ট্রোল ইউনিট, মনিটর, এএলইউ। এর মধ্যে কোনটা হবে গিয়ে সিপিইউ এর প্রধান 3টে উপাদান? উত্তর দিতে এটা প্রত্যেকেই জানো, এটা উত্তরটা প্রত্যেকেই জানো। এটা 35, এখানে আনসারটি হবে অপশন এ বি সি ডি। এর মধ্যে কোনটা উত্তর আসবে? উত্তরটি দিয়ে দাও। অপশন এ বি সি ডি উত্তরের মধ্যে কি আসবে? একটি কম্পিউটারের সিপিইউ এর 3টি প্রধান উপাদানগুলো কি কি হবে? আচ্ছা, কন্ট্রোল ইউনিট, মেমরি, এএলইউ। কন্ট্রোল ইউনিট, আচ্ছা অর্কদীপ দিয়েছে একদম সঠিক উত্তর, এটাই উত্তর হবে। উত্তর অপশন বি, দ্যাট ইজ কন্ট্রোল ইউনিট, এএলইউ অ্যান্ড মেমরি। ওকে, এটা হচ্ছে গিয়ে সিপিইউ এর
উপাদান। একেবারে ফান্ডামেন্টাল স্তরে একটা কম্পিউটারের একটা থাকবে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU, আর থাকবে একটা হচ্ছে মেমোরি ইউনিট এবং হচ্ছে ইনপুট আউটপুট কন্ট্রোলার্স। ফলে আনসারটা এখানে আসবে হচ্ছে গিয়ে অপশান বি, কন্ট্রোল ইউনিট, ALU দ্যাট ইজ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর হচ্ছে মেমোরি। ওকে, এটা উত্তর সঠিক হবে। যাবো গিয়ে আমরা পরের প্রশ্নে। নাম্বার 36 সেখানে কি পাচ্ছি, ওজোন হোল প্রতি বছর বসন্তে তৈরি হয় যে দেশের ওপরে, তার নাম কি? প্রত্যেক বছর বসন্তে যে দেশের ওপরে ওজোন হোল তৈরি হয় সেই দেশটির নাম কি? এ বলছে চীন, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, জাপান। সরি সরি চীন, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, কোনটার উপরে প্রতি বছর ওজোন হোল তৈরি হয়? আনসার দাও এনিওয়ান। ওজোন হোল কোন দেশের উপরে প্রতি বছর বসন্তে তৈরি হয়? এনিওয়ান উত্তর দাও। আচ্ছা আচ্ছা, উত্তর এখনো আসেনি। উত্তর এখনো আসেনি। আসলে রিয়েল টাইমটা একটুখানি পিছিয়ে থাকে। মানে আমি যে টাইমটাতে এটা করছি ঠিক এক্স্যাক্ট সেই টাইমে কিন্তু আসলে পৌঁছয় না, সামান্য কয়েক সেকেন্ড কিন্তু অবশ্য দেরি হয়, বেশ কিছু সেকেন্ড দেরি হয়। আচ্ছা, ওজোন হোল প্রতি বছর বসন্তে তৈরি হয় কোন দেশে পড়ে? বলছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা। আচ্ছা, এখানে আনসারটি হবে অপশান বি, অ্যান্টার্কটিকা। ওকে, উত্তর হবে অপশান বি, অ্যান্টার্কটিকা। আসলে কি হয়, ওজোন হোল প্রতি বছর তৈরি হয় যখন মোট ওজনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে থাকে, অর্থাৎ 60% নেমে আসে। মোট ওজনের যখন পরিমাণটা 60% নেমে আসে তখন হচ্ছে সৃষ্টি হয় হচ্ছে ওজোন হোল। প্রায় সমগ্র অ্যান্টার্কটিকায় প্রায় 3 মাসের জন্য যখন দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি এই সময়টাতে হচ্ছে দক্ষিণ গোলার্ধে থাকে হচ্ছে বসন্তকাল। এই সময়টাতে ওইখানে ওজনের পরিমাণটা কমে আসে 60%-এ, এবং তখনই সেখানে প্রতি বছর বসন্ততে ওখানে ওজোন হোল সৃষ্টি হয়। উত্তর অপশান বি, অ্যান্টার্কটিকা। ওকে, যাবো নাম্বার পরের প্রশ্নে। পরেরটা হচ্ছে কি নাম্বার 37। এখানে কি পাচ্ছি অর্কদ্বীপ? 37 এখানে আমরা কি পেলাম, ইসরো কোন উপগ্রহ উৎক্ষেপণ করেছে সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যে? এ বলছে কার্টোস্যাট 2, বি বলছে জিস্যাট 29, সি বলছে এমিস্যাট, ডি বলছে জিস্যাট 7A। কোনটি হবে? ইসরো কোন উপগ্রহ উৎক্ষেপণ করেছে সেনাবাহিনীর যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে? এনিওয়ান উত্তর দাও। ইসরো কোন উপগ্রহ উৎক্ষেপণ করেছে সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যে? 2, জিস্যাট 29, এমিস্যাট নাকি জিস্যাট 7A? কোনটা আনসার হবে? PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। হ্যাঁ, এটা একেবারে সঠিক ফর্ম অর্কদ্বীপ, এটা ঠিকই উত্তর। GSLV, জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অ্যাম আই রাইট? একদম অর্কদ্বীপ, তুমি ঠিকই এগুলো জানো, অসুবিধা নেই, এগুলো একদম ঠিক উত্তর দিচ্ছ। একদম ঠিক, একদম ঠিক, ঠিক আছে, খুব ভালো লেখাপড়া করছো তুমি, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হচ্ছে। আচ্ছা, এবারে যে আমরা এটা আসলাম এই যে আমাদের প্রশ্নে যে ইসরো কোন উপগ্রহ উৎক্ষেপণ করছে, এটা উত্তরটা হবে হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ জিস্যাট 7A। এটি উঠেছে হচ্ছে জিস্যাট 7A। ওকে, ইসরো সম্প্রতি জিস্যাট 7 উৎক্ষেপণ করেছে। সম্প্রতি অর্থ হচ্ছে আজ থেকে 4 বছর আগে অন্তত, ঠিক আছে, মানে সম্প্রতি, বাট হচ্ছে 4 ইয়ার্স এগো অন্তত আর কি, ঠিক আছে। তো উৎক্ষেপণ করেছে এই উপগ্রহের সাহায্যে মানে ভারতের বায়ুসেনার যোগাযোগ এবং নেটওয়ার্কিং দক্ষতা হচ্ছে বৃদ্ধি পায়। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে। এখান থেকে যেগুলো আছে এটা হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের পলিটি। এটি আমরা কি পাচ্ছি, ভারতীয় সংবিধানের কতগুলি অংশ আছে অক্টোবর 2020 সালে? অক্টোবর 2020 সালে ভারতীয় সংবিধানে কতগুলো অংশ আছে, মানে পার্ট আছে? ওকে, অক্টোবর 2020 সাল অনুযায়ী ভারতের সংবিধানে কতগুলো অংশ বা হচ্ছে পার্ট আছে? 23, 24, 22, 25, কোনটা আনসার হবে? উত্তর দাও, কেউ একজন আনসার দাও, না হলে অবশ্যই আমরা উত্তর দিয়ে আসতে পারি, আমরা এগোবো। ভারতীয় সংবিধানে কতগুলি অংশ আছে অক্টোবর 2020 সাল অনুযায়ী? ওকে,
মোট কতগুলো পার্ট আছে 2020 সাল অক্টোবর অনুযায়ী? এর আনসারটি হবে হচ্ছে অপশান ডি 25, অর্থাৎ অক্টোবর 20 সাল অনুযায়ী ভারতের সংবিধানে অংশগুলো আছে হচ্ছে 25 বা হচ্ছে 25টি। ওকে, শুরুতে ভারতীয় সংবিধানের মোট 22টি ছিল অংশ, 22টি অংশ ছিল, ঠিক আছে, আর সঙ্গে হচ্ছে 395টি ধারা ছিল, অংশ এবং 395টি ধারা ছিল। এখন সেখানে অংশ আছে হচ্ছে 22 জায়গায় 25 এখন অংশ আছে, উত্তর হবে হচ্ছে 25। ঠিক আছে, যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে? 39 আছে নিচে দেওয়া কোন পদের নিয়োগ রাষ্ট্রপতি করেন না? অর্থাৎ এই যে ভারতের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, হাইকোর্টের বিচারপতি, এদের মধ্যে কার নিয়োগ রাষ্ট্রপতি করে না? এদের মধ্যে কার নিয়োগ রাষ্ট্রপতি করে না? কার নিয়োগ রাষ্ট্রপতি করে না? আনসার দাও, যে কেউ একজন আনসার দাও, যে কেউ একজন। বিচারপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের বিচারপতি, এদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? অপেক্ষায় আছি, আনসার দাও কেউ একজন। এদের মধ্যে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? অর্কদীপ, কোথায় গেলে? অর্কদীপ, গভর্নর, বলছে রাজ্যপাল না, গভর্নরকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন, রাজ্যপালকে হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করে দেন, প্রধান বিচারপতি তাকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন, হাইকোর্টের বিচারপতি তাকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন, একমাত্র হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। এবং এর সঙ্গে আরও একজন থাকে, যেটা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অর্থাৎ রাজ্যের যে হন অ্যাডভোকেট জেনারেল, তাকেও কিন্তু স্টেট, হ্যাঁ, স্টেটের যিনি হন অ্যাডভোকেট জেনারেল, তাকেও কিন্তু আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করেন না। ঠিক আছে, যাবো কি আমরা পরের প্রশ্নে। পরে আছে নাম্বার 40, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু সমস্ত এক্সামে দেয়। এটা 37, 42, 40, 44 কোন দ্বারা এটিকে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে? খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু WBCS অনেকবার এটা কোশ্চেনটা এসছে। দাও, এনিওয়ান আনসার দাও। ভারতের সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? উত্তর অপেক্ষা আছি, এবার আনসার দাও, উত্তর অপেক্ষা আছি, কেউ উত্তর দাও। আসছে না, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? রাইটস থেকে বাদ দেওয়া হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? হুইচ অ্যামেন্ডমেন্ট? কারণ NTPC এমন একটা এক্সাম যেখানে সমস্তগুলো কিন্তু কোশ্চেন থাকছে। নাম দিয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস, বাট এখানে সমস্তগুলো কিন্তু থাকছে, সমস্ত সাবজেক্টস, ফিজিক্যাল সায়েন্স থাকছে, লাইফ সায়েন্স থাকছে, ইকোনমিক্স আছে, সবটা এখানে আছে, বাকি সবটা আছে, অঙ্ক থাকছে তো অবশ্যই, জিআই আছে। আমি এগুলো কিন্তু পরবর্তী দিনে আমি এগুলো আনবো আমি, ঠিক আছে। একটা দিন আজকে আসলাম খালি জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আসলাম, আগামীকাল হয়তো অঙ্ক নিয়ে আসবো, তারপর দিন জিআই নিয়ে আসবো, এভাবে এগুলো অল্টারনেট চলবে আর কি, এভরিডে রাত্রি 8টার সময় থেকে। ঠিক আছে, 8টা আমি আসবো, একদিন অঙ্ক নিয়ে আসবো, একদিন জিআই নিয়ে আসবো, একদিন জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আসবো। এখন আসলাম উত্তরটি হবে হচ্ছে এখানে 44th 44তম সংবিধান সংশোধনী, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি ছিল হচ্ছে 1978 সালে। 1978 সালে 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে
এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয় 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং 300A হচ্ছে ব্যক্তিগত অধিকার হিসাবে দেখানো হয়েছে। এটার কোনো মৌলিক অধিকার নয়, এটা হচ্ছে একটি ব্যক্তিগত অধিকার। তাহলে আজকের এই ক্লাসটি আমার এত অবধি ছিল। আজকে আমি মূলত আরআরবি এনটিপিসির যে ধরনের ফরম্যাটটি হয়, মানে 40টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 30টা ম্যাথ এবং 30টা জিআই, এই ফরম্যাটকে ফলো করে আজকে আমি এখানে 40টি জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে এসেছিলাম। আগামীকাল আমি ঠিক রাত 8টায় চেষ্টা করব ম্যাথ অথবা জিআই ক্লাস নিয়ে আসতে। 30টি ম্যাথ বা 30টি জিআই ক্লাস আমি অবশ্যই নিয়ে আসবো। যারা ইচ্ছুক ঠিক 8টার সময় একটু খেয়াল রাখবেন, দেখবে আমি অবশ্যই লাইভে আসবো, ঠিক আছে? তো আপাতত এই কিছুদিন বা কিছু মাস আমরা আরআরবি এনটিপিসি লক্ষ্য রেখে আমরা ক্লাস করব ম্যাথ, জিআই অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। আমার সঙ্গে থাকো। আশা করি আমি অনেকগুলো অঙ্ক, অনেকগুলো জিআই, অনেকগুলো জেনারেল অ্যাওয়ারনেস আমরা এগুলো প্র্যাকটিস করব এবং অবশ্যই সবকটি সঠিক ব্যাখ্যা সহ একেবারে সিস্টেমেটিকভাবে আমরা এগুলো অভ্যাস করব। তাহলে আমরা কিন্তু অনেকখানি এগিয়ে যাব। আমার সঙ্গে থেকো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ অর্কদীপ, গুড নাইট। অর্কদীপ, তুমি অনেকক্ষণ ছিলে একেবারে প্রথম থেকে। তো এখন আজকে লাইভ ক্লাসটা অফ করে দেবো এবং এক্ষুনি আবার আমি আমার যেমন রেকর্ডেড ভিডিওগুলো আছে ওগুলো আবার লাইভে এখন থেকে চলতে আবার শুরু করবে। ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রেকর্ডেড ভিডিও, ওগুলো লাইভেগুলো আসবে, ঠিক আছে? আর আমি ঠিক আবার জেনুইন লাইভে আসবো হচ্ছে কাল রাত্রি 8টার সময়। যার ইচ্ছা হবে অবশ্যই একটু দেখে নিও। আমি ম্যাথ এবং জিআই ক্লাস নিয়ে আসবো আগামীকাল। আবার ওভাবে আসবো অন্যদিন আবার জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।